তোমরা প্রায় তোমাদের থেকে রিপোর্ট পাই যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা আমার সাথে এই ঘটনা ঘটছে, প্রায় কিন্তু তোমরা ক্লাসে এই ধরনের ঘটনাগুলো আমাদের বলে থাকো। তো এই ধরনের ঘটনা বা হ্যাকিং বা তোমার যে ডেটা সিকিউরিটি নিয়ে যে বিষয়াদি আছে, এই বিষয়গুলো থেকে তোমাকে কিভাবে একটু সচেতন করা যায়, এই সচেতনতার জন্যই আজকের এই সেমিনারটা। ঠিক আছে, তো আজকে আমরা সময় না নিয়ে আমরা আসলে সেমিনারটা শুরু করতে যাচ্ছি। তো হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারবো এই বিষয়ে। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে 2025 সাল, তাই না? ঠিক এই সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে দামি জিনিস কি তুমি কি জানো? গোল্ড, তাই না? কয়েকদিন আগে গোল্ডের ভরি হচ্ছে 2 লাখ টাকার উপরে চলে গেছে, তাই তো? তোমার কাছে মনে হতে পারে যে এখনকার পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে গোল্ড, তাই না? যাদের গোল্ড বেশি আছে তাদের অনেক বেশি টাকা, তাই তো? আবার তোমার মনে হতে পারে যে না, গোল্ড না, এখন কিন্তু ওই যে যাদের কাছে তেলের রিজার্ভটা বেশি আছে বা পেট্রোলিয়ামের রিজার্ভটা বেশি আছে তাদেরকে অনেক ধনী ধরা হয়, যেমন মিডল ইস্ট গুলা। কিন্তু এই সেশন গুলা যে মানি, গোল্ড, অয়েল, এই টাইম পিরিয়ড গুলো কিন্তু চলে গেছে অলরেডি। এখন আসলে সবচেয়ে ধনী তাদেরকেই ধরা হয় যাদের কাছে অনেক বেশি ডেটা আছে বা যারা ডেটাকে ইউটিলাইজ করতে পারে। দেখো, তোমার ডেটার সাথে কিন্তু সব কানেক্টেড। তোমার কাছে আসলে কত টাকা আছে সেটা কিন্তু এখন ডিপেন্ড করে আসলে তুমি তোমার ডেটাগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে পারো। হ্যাঁ, তুমি কিন্তু যদি একটু আমাদের আশেপাশের দিকে তাকাও, আমাদের আশেপাশে যে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোম্পানিগুলো দেখো, এই যে গুগল, তারপর মাইক্রোসফট, অ্যামাজনরা কি করে? ওরা কিন্তু তোমার ডেটা সেল করে। তোমার কাছ থেকে ডেটা নাই, তোমার ডেটা অন্য কারোর কাছে সেল করে। গুগলের কাছে কিন্তু তোমাদের সকল ডেটাই আছে। ও তোমাদের ডেটা নিচ্ছে, ডেটাগুলো অন্য কারোর কাছে সেল করে রেভিনিউ জেনারেট করতেছে। তো একটা সময় এমন হবে যে আসলে এই ডেটাটা দিয়ে আসলে সারা পৃথিবী রুল করবে, অলরেডি করতেছে। এই ডেটা যার কাছে যে যত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, তার মানে শক্তি বা তার ক্ষমতা, তার টাকা তত বেশি দেওয়া হবে। তো আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা চাচ্ছি সমৃদ্ধ হোক, তো আমাদের এই ডেটা সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন থাকতে হবে। ওই যে নর্থ কোরিয়ান হ্যাকাররা আমাদের ব্যাংকের থেকে প্রায় 81 মিলিয়ন ইউএস ডলার অন্য একটা জায়গায় ট্রান্সফার করে ফেলছিল বা নিয়ে গিয়েছিল, তাই না? এই চুরিটা কিভাবে করছে? এই চুরিটা কি ও ব্যাংকে আসছে, বস্তায় ভর্তি টাকা নিয়ে চলে গেছে, তাই তো? এটা করছে? কিন্তু এটা করে না, কি করছে? ও করছে ডেটা চুরি করছে, তাই না? ডেটা চুরি করছে। ডেটা কিভাবে চুরি করছে? ও নর্থ কোরিয়া থেকে শুধুমাত্র ব্যাংকের কিছু ট্রানজাকশন বা কিছু ডেটা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করে এবং সেই টাকাগুলো সে ক্যাশও করতে পারে। তো এই ধরনের ডেটা সেফটি যদি আমরা মেজারমেন্ট না নেই, মেজার না করি, তো দেখা যাবে যে আমাদের নিজেদের সাথে এই ধরনের চুরি ঘটনা করতে পারে। একইভাবে দেখো, তোমার বিনান্সের ব্লকচেইন এরকম একটা ডেটা সেফটির জন্য এরকম কিছু ঘটনা আমরা দেখতে পাই। এরপর দেখো 2020 থেকে 2022 সালের যে একটা স্ট্যাটিস্টিক্স, প্রায় আমাদের শুধুমাত্র এই ডেটা ব্রিচের জন্য, মানে ডেটা সিকিউরিটি এনশিওর না করার জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2.1 মিলিয়ন ইউএসডি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের তো এটা থেকে অবশ্যই কনসার্ন থাকতে হবে যাতে আমার সাথে এই বিষয়টা না ঘটে, তাই তো? দেখো, সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা, এটা তো সবাই জানি যে তোমাদের এই ধরনের ব্যক্তিগত তথ্য বা কম্পিউটারের এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের হ্যাকের হাত থেকে রক্ষার জন্য যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থাটা আমরা নিয়ে থাকি, তাই না? এটা নিয়ে আসলে আজকে আমাদের একটু জানাশোনা করব। তো এখানে কতগুলো সাইবার থ্রেটের কথা বলা আছে, যেগুলো আমরা একটু পরে আসলে ডিটেলসে দেখবো, যেমন ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যার, ডেনিয়াল অফ সার্ভিস, ম্যান ইন দ্য মিডল, হ্যাঁ, ইডিসি। তো এগুলো নিয়ে আমরা একটু পরে আসলে ডিটেলসে আলোচনা করবো। দেখো, আমাদের কিছু সাইবার থ্রেটের ডেমো দেখাতে যাচ্ছে। এই যে একটা ইমেল দেখতে পাচ্ছ, ইমেল, এটা কোথা থেকে আসছে? ট্রাস্ট ব্যাংক। দেখো তো এটা কি আসলে ট্রাস্ট ব্যাংক থেকে কিনা? একটু খেয়াল করো, ইমেলটা একটু পড়ে দেখো। ইমেলটা একটু পড়ে দেখো, এই ইমেইলে আসলে কোনো ইস্যু আছে কিনা, আমরা ইমেলটাকে ট্রাস্ট করতে পারি কিনা। দেখো তো ইস্যুগুলো খুঁজে বের করতে পারো কিনা। ঠিক আছে, অনেকগুলো বানান ভুল দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আরেকটা ডেমো দেখি। দেখো, এই যে দেখো, তোমাদের অনেক সময় উপবৃত্তি দেয় না সরকার? বিভিন্ন সরকারি স্কুল বা বেসরকারি স্কুল উপবৃত্তি দিয়ে থাকে, তাই না? তো এটা দেখা যায় উপবৃত্তির মেসেজ, ঠিক আছে?
মেসেজটা কি ঠিক আছে? দেখো একটু পড়ে রাখার চেষ্টা করো তো। উপবৃত্তির মেসেজটাকে পড়ে রাখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু দেখার চেষ্টা করি আমাদের গত ইমেলটা আর এই আবার তোমার এই যে লাস্টে যে একটা ফাইল লিংক দিয়ে দিছে, ফাইল লিংক, এই ফাইল লিংকটা কিন্তু সাবস্টিটিউট, এরকম ফাইল লিংক মনে হয় দেখিনি আমরা কোথাও, তাই না? এটা কোনো একটা পেজে নিয়ে যাবে বা কোনো একটা ম্যালিশিয়াস লিংকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তারপর দেখো পরেরটা দেখো। আচ্ছা এই দেখো, এই উপবৃত্তির মেসেজটাতে তোমার এই নাম্বার যেটা ব্যবহার করা হয়েছে, নাম্বার, এই নাম্বারটা কি 017 দিয়ে কি কোনো সরকারি সংস্থার নাম্বার হয়? হয় না কিন্তু। তুমি কি কল করবা টাকার জন্য? করা যাবে না। তারপর দেখো সময় দিয়েছে কত, সকাল 9টা থেকে রাত 7টা। রাত 7টা পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল সাইটে খোলা থাকে না, থাকে? এটা কিন্তু জেনারেলি 5টা পর্যন্ত বা 3টা পর্যন্ত এরকম একটা টাইম দেওয়া থাকতে পারে। তো এটা আসলে সঠিক কোনো তথ্য না বা সঠিক কোনো মেসেজ না। আচ্ছা দেখো আমরা কিভাবে আসলে কোন কোন বিষয়গুলোর জন্য আমরা আসলে বিপদে পড়ি। দেখো উইক পাসওয়ার্ড, তোমাদের পাসওয়ার্ড সিকিউরিটি ক্লাস 8 থেকে আছে, সিকিউরিটি কিন্তু তোমাদের ক্লাস 8 থেকে আছে, যে তোমরা কোন ধরনের পাসওয়ার্ড ইউজ করবা তুমি সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু অলরেডি তোমার ওই সোশ্যাল মিডিয়াটাই তোমাকে রেফার করে থাকে, তাই না? যে 8টা ডিজিট হতে হবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর হতে হবে, তারপর এখানে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাই না? তো তোমরা অনেক সময় নিজের নাম ইউজ করো, তারপর অনেক সময় নিজের মোবাইল নাম্বার ইউজ করো, এগুলো কিন্তু করা যাবে না। কারণ একজন হ্যাকার প্রথম তোমার পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করলে তোমার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করবে, ঠিক আছে? ডেট অফ বার্থ এগুলো দেওয়া যাবে না, ওকে? তারপর দেখো পাবলিক ওয়াইফাই এন্ড আনসিকিউরড নেটওয়ার্ক। তুমি যখন পাবলিক ওয়াইফাই ইউজ করো, মানে যেটা তোমাকে ফ্রি দিচ্ছে, হ্যাঁ ফ্রিতে, কোনো পাসওয়ার্ড নাই, বা তোমার ধর পাসওয়ার্ড আছে কিন্তু অনেকে ইউজ করতেছে পাবলিকলি, তো পাবলিক ওয়াইফাই ইউজ করার সময় তোমাকে খুবই সতর্ক থাকতে হবে। কারণ ওয়াইফাইটা কিন্তু একটা চ্যানেল, মানে এই চ্যানেল দিয়ে তোমার সকল ডেটা পাস হচ্ছে। তো এই চ্যানেলটাতে বা ওয়াইফাইটাতে যদি কোনো রকম মেকানিজম করা থাকে যে তোমার প্রদান করা পাসওয়ার্ড তোমার ব্যাংকের যে কার্ড, পিন, এইগুলা রিজার্ভ করতে পারে, তাহলে কি সমস্যা না? তো অবশ্যই পাবলিক ওয়াইফাই ইউজ করার জন্য ক্ষেত্রে সচেতন হতে হবে। আর একই সাথে অন্তত যে সিকিউরিটি এলিমেন্টগুলো আছে, যেমন তোমার ব্যাংকের কার্ড, তারপরে তোমার ফেসবুকের পাসওয়ার্ড, এইগুলো যখন এন্টার করবা তখন তোমার পাবলিক ওয়াইফাইটা অ্যাভয়েড করতে হবে, ওকে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা তো জানো সবাই, জানো? তোমরা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন জানো? আচ্ছা ওই যে এখন কিন্তু ফেসবুকে চাইলেই তোমার পাসওয়ার্ড দিয়ে লগইন করা যায় না, যায়? আরেকটা যে কোড লাগে না, তোমার কিন্তু একটা মোবাইলে কোড আসে, তারপর লগইন করা যায়। তো চেষ্টা করবা সবাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখতে। এখন টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর অথেন্টিকেশন চলে আসছে, তো অন্তত 2টা ফ্যাক্টরে তোমাকে এনশিওর করতে বলে, সেভাবেই তুমি তোমার সিকিউরিটি সিস্টেমটাকে রেডি করে রাখবা, ওকে? দেখো আউটডেটেড সফটওয়্যার, অনেক সময় আমরা ব্যাকডেটেড সফটওয়্যার ইউজ করি, বা যেটার সিকিউরিটি চ্যানেলগুলো নষ্ট হয়ে গেছে বা যেটার সিকিউরিটি আপডেট দেওয়া হয়নি, এরকম ব্যাকডেটেড সফটওয়্যার ইউজ করা যাবে না। ইনসিকিউর ওয়েবসাইট, তোমরা একটু জিনিস খেয়াল করবা, দেখো ওই এইচটিটিপি এবং এইচটিটিপিএস, আমরা তো প্রোটোকল নিয়ে কিছুটা জানি। ওই এইচটিটিপিএস যেটা, সেটা সিকিউর প্রোটোকল, হ্যাঁ ওটা একটা সিকিউর প্রোটোকল, হাইপার লিংক, হাইপার কি যেন বলতো, টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, তাই না? আর নিজের কাছে সিকিউর না। তো আমরা যেগুলো সিকিউরিটি সার্টিফিকেট আছে বা এইচটিটিপিএস, সেটাকে তুমি একটু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবা, ওকে? তারপর দেখো সোশ্যাল মিডিয়ার ওভার শেয়ারিং, কখনোই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ডেটা ইউজ মানে শেয়ার করা যাবে না। তুমি দরকার হয় তুমি সোশ্যাল মিডিয়া ইউজ নাই করো, প্রয়োজন না হলে সোশ্যাল মিডিয়া ইউজ নাই করো, এটাই সবচেয়ে ভালো। আর যদি তারপরে প্রয়োজন পড়ে অবশ্যই অনেক বেশি ডিটেলস, তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার মোবাইল নাম্বার, ইমেল, এগুলো শেয়ার করা যাবে না অবশ্যই, ঠিক আছে? ওকে, এবার দেখো, আচ্ছা এখানে এই ক্লিকবেট কি চিনি? তোমরা অনেক সময় যখন নতুন একটা গান ডাউনলোড করতে চাও, মুভি ডাউনলোড করতে চাও, তখন কি শোনা যাচ্ছে না?
কারণ তোমার যখন ওই ব্যাংকের ধরো তোমার একটা বার্থডে বা বার্থডে তুমি শেয়ার করে ফেলছো, তোমার যখন ব্যাংক কার্ডে বা কোনো ব্যাংকে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, তখন কিন্তু তোমার কিছু জিনিসপত্র চায়, তোমার নাম চায়, এক্সাক্ট নাম এনআইডিতে যেটা, তোমার বার্থ ডেট চায়। তখন কেউ যদি তোমার এই ব্যাংকের ডেটাটা তোমার ভ্যালিডিটি চেক করায়, তোমার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নিতে পারে না কাস্টমার কেয়ারে ফোন করে। তো এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। বার্থ ডেট, ব্যাংকের পাসওয়ার্ড, বার্থ ইয়ার, তোমার আসল নাম একদম এনআইডিতে যেটা আছে, এগুলোর জন্য খুবই সেন্সিটিভিটি দেখাতে হবে। ওকে, এবার দেখো ক্লিকবেট। তোমরা অনেক সময় দেখবে নতুন একটা সাইটে এটা ডাউনলোড করতে গেলে বা মুভি ডাউনলোড করতে গেলে অনেক ডাউনলোডের অপশন থাকে। আসলে কোনটাই তুমি ডাউনলোড করবা এটাই ঠিক মতো পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে কিন্তু ওই যে ডাউনলোডের অপশনগুলো, কিছু ডাউনলোডের অপশনগুলো ফেকও থাকতে পারে। ওকে, আচ্ছা, যেগুলো আমি চিনি, রিনন অনেক আগে থেকে ইউজ করতেছি, সেগুলো কোনো সমস্যা নাই। নতুন কোনো ওয়েবসাইটে তুমি যদি শপিং করতে যাও, হতে পারে সেটা তোমার ডেটাটা ওদের কাছে রেখে দিয়ে সেটা পরবর্তীতে ইউজ করবে। ওকে, দেখো, আচ্ছা দেখো, আমি বলছিলাম না যে ওই সোশ্যাল মিডিয়াটা কিন্তু হ্যাকারদের হ্যাকিং এর সবচেয়ে বড় একটা জায়গা। মানে ওরা চায় সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা হ্যাকিং শুরু করতে। তো সোশ্যাল মিডিয়াতে কেন ওভার শেয়ার করা যাবে না বা অনেক কিছু শেয়ার করা যাবে না, তার একটা ভিডিও আমি কালেক্ট করেছি। এই ভিডিওটা তোমাদের জন্য এখন আসলে আমি প্লে করবো। একটা খুবই সুন্দর ভিডিও, অল্প একটু সময়ের ভিডিও। কেন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ডেটা তোমাকে শেয়ার করা যাবে না, ঠিক আছে? একটু দেখে নাও। Hey, Serena. Yeah? What you got in your bag? It's my new heels for graduation. Good morning, guys. Guess what it is? It's my birthday. Okay, where are these chairs coming from? আচ্ছা, আমরা কি প্রশ্নের উত্তর পেয়েছি? কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে ওভার শেয়ার করা যাবে না? কেন অনেক ডেটা বা সারাক্ষণ সকালে ঘুম থেকে উঠে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না? বুঝতে পারছি? আমাদের সকল ডেটা থেকে কিন্তু চাইলেই আমাদের অনেক কিছু, অনেক কার্ডের ডেটা বা টাকা পয়সা কিন্তু অন্য জায়গায় সরাই নেওয়া যেতে পারে, ঠিক আছে? ওকে, তো দেখো, আমরা কিছু সাইবার থ্রেড নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমার অ্যাডওয়্যার র্যানসমওয়্যার, এটা হচ্ছে একটা ম্যালওয়্যারের মতো, যেটা তোমার কম্পিউটারে প্রবেশ করে তোমার ডেটা অন্য কোথাও নিয়ে যাবে এবং সেটা থেকে তোমাকে ব্ল্যাকমেইল করবে। হ্যাঁ, ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজান হর্স, এই বিষয়গুলো আসলে ম্যালওয়্যার, যেগুলো তোমার কম্পিউটারে তোমার বিভিন্ন ডেটা অন্য কারোর কাছে পাঠাতে পারবে। তারপর একই সাথে অপরিচিত পেন ড্রাইভ ইউজ করা যাবে না। ক্র্যাক সফটওয়্যার, আমরা অনেক সময় কি করি, বিভিন্ন পেইড সফটওয়্যারের বদলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করি। তো বেটার যে ক্র্যাক সফটওয়্যারগুলো ব্যবহার না করা, কারণ সফটওয়্যার যখন ক্র্যাক করা হয়েছে, প্রোগ্রামার চাইলেই আসলে এটার মধ্যে কোনো একটা ভাইরাস ইনজেক্ট করতে পারে, ঠিক আছে? ওকে, অরক্ষিত মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ইডিসি ব্যবহারে সচেতন থাকতে হবে। আচ্ছা, এই যে হচ্ছে একটা ম্যালওয়্যার, একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে? ওই যে আমরা বলছিলাম না যে বাংলাদেশ ব্যাংকে 2016 সালে একটা হ্যাকিং হয়েছিল। এই হ্যাকিংটা কিভাবে হয়েছিল তুমি কি জানো? প্রথমত বাংলাদেশ ব্যাংকের কিছু এমপ্লয়ির কাছে কিছু ইমেল আসছিল যে আমি একটা চাকরি চাচ্ছি, জব চাচ্ছি, তো নিচে আমার সিভি গুলো ছিল জিপ ফাইল ফরম্যাটে। তুমি যখন একটা ফটো বা ভিডিও ইমেলের উপর থেকে দেখতে পাও, তুমি কিন্তু ওটা অনেক সময় ওপেন করো না, কিন্তু তুমি যখন জিপ ফাইলে একটা ফাইল দেখতে চাইছো, সিভি, তো এইরকম অনেকেই করছে কি ওই সিভিটাকে ক্লিক দিয়ে ওপেন করার চেষ্টা করছে। তুমি যখন একটা জিনিসকে ওপেন করার চেষ্টা করতেছো, তখন কিন্তু একটা ডাবল ক্লিক দাও এবং ওটা ইনাবল হয়ে যায়, তোমার কম্পিউটারের মধ্যে রান হওয়ার যে ব্যবস্থা হয়ে যায়। তো তখনই আসলে ওদের কম্পিউটারে কিছু ম্যালওয়্যার প্রবেশ করে। এরকম মাল্টিপল ইউজারের কাছে ম্যালওয়্যার প্রবেশ করে কিছু এমপ্লয়ির কাছে। ওরা হ্যাকার
ওরা প্রায় 1 বছর আগের থেকে আসলে এটাকে লুক আপ করতেছিল, এটাকে খেয়াল করতেছিল কিভাবে ওরা টাকাটা সরাতে পারে। তো ফাইনালি ওরা ওই মাল্টিপল কম্পিউটার থেকে মাদার কম্পিউটার কোনটা, মাদার কম্পিউটার থেকে কোথা থেকে কন্ট্রোল হয় সবকিছু, এই সবকিছু অ্যানালাইসিস করে ফাইনালি ওরা হচ্ছে এই কাজটা করতে পারছে। তো আজকে তুমি অনেক কিছু শেয়ার করতেছো, এখন তোমার কাছে টাকা নাই, কার্ড নাই, তোমার কাছে কি চুরি করবে এটা তুমি যদি ভেবে থাকো, তোমার এই ডেটাগুলো দিয়ে কিন্তু 10 বছর পরেও তোমার থেকে টাকা পয়সা চুরি করা যেতে পারে। ঠিক আছে, তো বি কেয়ারফুল। আচ্ছা আচ্ছা দেখো, ম্যালওয়্যার যদি তোমার কম্পিউটারে থেকে থাকে বা এসে থাকে, তখন তুমি কি কি দেখবা? কি কি জিনিস তুমি আসলে নোটিস করবা? দেখো, আনইউজুয়াল সিস্টেম বিহেভিয়ার নোটিস করবা, চেঞ্জ ব্রাউজার সেটিং, কিছু ব্রাউজার সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি যেভাবে রেখেছিলা তোমার ব্রাউজার সেটিংটাকে নতুন করে ওরা রিসেট করে দিয়েছে। হতে পারে সিকিউরিটি সফটওয়্যার যেগুলো ছিল অ্যান্টিভাইরাস, এগুলোকে ডিসেবল করে দিতে পারে। তোমার কিছু যেগুলো স্প্যাম ইমেল এগুলো আসতে পারে। ঠিক আছে, তো এইগুলো থেকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, আমাদের এগুলো থেকে বাঁচতে কি করতে? অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, রেগুলার সফটওয়্যার আপডেট দিতে হবে, সিকিউর ডাউনলোড করতে হবে, এন্ড ইমেল ফিল্টারিং। সকল ইমেল আমাকে ওপেন করা যাবে না, আমার প্রয়োজনীয় ইমেল এবং অপ্রয়োজনীয় ইমেল ফিল্টার করে তারপর আমার ওপেন করতে হবে। ঠিক আছে, দেখো ফিশিং। আচ্ছা, আমাদের হ্যাকিং এর অন্যতম একটা পার্ট হচ্ছে ফিশিং। মানে ফিশিং হচ্ছে মাছ ধরা না। তো এখানে আসলে তোমাদের যে ডেটাগুলো এগুলো ধরার জন্য যে ফাঁদ, সবাই একটু খেয়াল করো, তোমাদের ডেটা ধরার জন্য যে ফাঁদ এটা একটু খেয়াল করো। দেখো এখানে একটা ফিশিং এর এক্সাম্পল দেওয়া আছে। এটা কি একটা ফেসবুকের সাইট, তাই তো? এটা কি ফেসবুক? এটা কি ফেসবুক? তোমরা কেন তোমার মোবাইল দিয়ে যখন ওপেন করো তখন এটা দেখো না এরকম ফেসবুক, বা কম্পিউটার দিয়ে এরকম ফেসবুক? তুমি কি করবা? এই লিঙ্কটাতে গিয়ে তো তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে যাবা, তাই না? প্রবেশ করবা। আচ্ছা, এইটা যে ফেসবুক কিনা, এটাতে কি কি ইস্যু আছে দেখি, আমি একটু দেখার চেষ্টা করি। দেখো, আচ্ছা আচ্ছা এই দেখো, এটা কি ফেসবুক? ওইটাকে আমি একটু জুম করে দিয়েছি। দেখো m.facebook.com, লিঙ্কটা কিন্তু কাছাকাছি। অন্য লিঙ্কে ফেসবুকের মতো একটা পেজ ডিজাইন করে রাখা হয়েছে। আবার এটাতে কিন্তু একই অবস্থা। দেখো, আবার হচ্ছে যে HTTPS থাকার কথা ছিল, এখানে HTTPS নাই, শুধু HTTP। তো এই ধরনের সাইটে কি আমাকে প্রবেশ করে আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে? দেওয়া যাবে না। অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমি কোথায় প্রবেশ করছি আর এই সাইটটা কি সিকিউর কিনা। ঠিক আছে, তো তার মানে ওই তোমাকে এই ফিশিং টাইপের যে সাইটগুলো সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। দেখো কিভাবে আমরা কি করবো, এই ফিশিং থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আননোন লিঙ্ক থেকে তোমার আননোন লিঙ্কে প্রবেশ করা যাবে না। এরকম হতে পারে, দেখো এরকম ঘটনা প্রায়ই ঘটে। তুমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো বা কোনো ইনস্টাগ্রাম ইউজ করতেছো, কোন একটা আননোন অ্যাকাউন্ট থেকে তোমার একটা মেসেজ এসেছে যে তোর এমন একটা গ্রুপে তোর কিছু ছবি দেখলাম, এই ছবিগুলো তাড়াতাড়ি তুই ডিলিট করার চেষ্টা কর। হ্যাঁ, তুমি যখন আননোন একটা লিঙ্ক থেকে আসলে তুমি কিন্তু একটু প্রথমত পেয়ে যাবে আচ্ছা কোন গ্রুপে এই ছবিগুলো দেওয়া হয়েছে আর কোন ছবিগুলো দেওয়া হয়েছে আসলে, আর আমাকে দ্রুত ডিলিট করাইতে হবে। তোমাকে মেন্টাল প্রেশার দিয়ে দিল। তুমি কি করবা? ওই লিঙ্কটাতে ক্লিক করবা, সাথে সাথে ক্লিক করে লগ ইন করার চেষ্টা করো। দেখবো যে লিঙ্কে ক্লিক করলে এইরকম পেজ চলে আসে, ফেসবুকের পেজ। তুমি তো মনে করবে নতুন, যেহেতু আমি আসলে ইনস্টাগ্রামে আছি, ফেসবুকে ঢুকতে হবে, আমাকে তো আইডি পাসওয়ার্ড দিতেই হবে। তুমি আইডি পাসওয়ার্ড দিলা, কিন্তু আর লিঙ্ক ওপেন হয়ে যাবে, তুমি ছবি দেখতে পাইলে। কিন্তু তুমি তোমার আইডি হ্যাক করার জন্য সকল টাকা কিন্তু দিয়ে রাখতে হবে হ্যাকারের কাছে। তার মানে অবশ্যই আমরা এই ধরনের ট্যাপে পড়া যাবে না। ঠিক আছে, ওকে? আচ্ছা, কে কে কথা বলতেছো বলো, সে সামনে চলে আসো, আমরা একসাথে আসলে কথা বলি। ঠিক আছে, দেখো এই যে এটা চিনো, আরেকটা ফিশিং আছে, ফিশিং বিকাশের নাইট চিনো? বিকাশ থেকে নাইট বলছি, মাঝে মাঝে নাইট ফোন দেয় না? নাইট ফোন দেয়। আচ্ছা ওকে, নাইট ফোন দিয়ে যদি তোমাদেরকে বলে যে আমি বিকাশের লোক, তখন কিন্তু এটাকে রেসপন্স করা যাবে না, কারণ এই ধরনের ফ্রড অনেক হয়, অনেক কেস হয় ফ্রডকে। ঠিক আছে, ওকে দেখো ফিশিং ইন্ডিকেটর, আমরা ফিশিং কিভাবে আজকে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আরো কিছু, এই যে ব্রুট ফোর্স অ্যাটাক, এটাও এক ধরনের অ্যাটাক। এটার জন্য আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, লগইন লিমিট করে দিতে হবে। ফার্স্ট যাবো,
র্যানসমওয়্যার, এটা খেয়াল করো, আমি বলেছিলাম তোমার অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন ধরনের চাঁদা দাবি করতে পারে বা টাকা দাবি করতে পারে, এটাকে বলা হচ্ছে র্যানসমওয়্যার। আচ্ছা দেখো, তোমার সিস্টেমকে সুরক্ষিত রাখতে কি করতে হবে? ডেটা এনক্রিপ্ট করতে হবে, ব্যাকআপ তৈরি করতে হবে, তারপর সিস্টেম এবং সফটওয়্যারকে আপডেট রাখতে হবে। এরকম আরো কিছু মেজারমেন্ট আমরা একটু দেখতে যাচ্ছি। আরো কিছু পাবলিক ওয়াইফাই ব্যবহারে সাবধান হতে হবে, এটা একটু ডিটেইলস করে নিবা, তারপরে আমি স্লাইডটা শেয়ার করে দিব। আচ্ছা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এটা অলরেডি তোমরা জানো, বিভিন্ন বইয়ে পড়ছো এবং তোমরাও এটা খুব ভালো জানো। ব্যক্তিগত তথ্য গোপন রাখা, যেটা অলরেডি আমরা বিভিন্ন সময় বলেছি, বিভিন্ন বার বলেছি, ঠিক আছে? আচ্ছা, ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহারে সতর্কতা, কি কি সতর্কতামূলক প্রিকশন নিতে হবে এখান থেকে তুমি বুঝতে পারবা। এবার দেখো, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, বারবার বলার চেষ্টা করেছি। আচ্ছা, অপরিচিত লিঙ্ক ক্লিক থেকে বিরত থাকতে হবে, নয়তো তোমার বিভিন্ন ধরনের ম্যাসেজ সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। আচ্ছা, তোমরা কি ওই ফেসবুকে লক করে রাখার বিষয়টা তো জানো, তাই না? লক করে রাখলে যে কেউ তোমার ডেটা বা তোমার ছবিগুলা ডাউনলোড দিতে পারবে না, ঠিক আছে? ওকে, এবার কিভাবে লক করবো, কিভাবে আমরা আনলক করবো, কিভাবে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিশ্চিত করবো, সেটা একটু আমরা শেয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, ফ্রেন্ড নির্বাচনে রেস্ট্রিক্টেড ফ্রেন্ড করে রাখতে পারো, ওকে? মোবাইলের নিরাপত্তা, বিভিন্ন মোবাইল সেটিং থেকে মোবাইলের নিরাপত্তা দেওয়া হতে পারে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। লোকেশন অফ করে রাখা, যাতে যে কেউ তোমার লোকেশন অ্যাক্সেস না করতে পারে। সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা একবার বলেছি, একাধিকবার, এটা দেখে নিবা। আচ্ছা, এখন তোমার ফাইনালি তোমার আসলে এই অ্যাওয়ারনেস গুলা তোমাকে দিতে হবে। আচ্ছা, এবার এরপরে যদি তুমি এত সতর্কতার পরেও তুমি যদি কোনো একটা ইস্যু তোমার সাথে ঘটেই যায়, কোনো একটা সমস্যা যদি তোমার সাথে হয়ে যায়, হ্যাকিং যদি হয়েই যায়, তো প্রথমত তুমি কি করতে পারো, তুমি যাকে ভরসা করো বা যে তোমার প্রবলেমটা সলভ করতে পারবে এমন কারোর সাথে জিনিসটা তুমি শেয়ার করতে পারো। আর বাংলাদেশ সরকারের একটা সেল আছে, বাংলাদেশ পুলিশের একটা সেল আছে, যে শুধুমাত্র নারীদের জন্যই করা। তুমি চাইলে ওদের হটলাইন নাম্বার বা ফেসবুক পেজে গিয়ে তোমার কমপ্লেইনটা দিতে পারো, তাহলে ওরা সেটাকে ভেরিফাই করে দেখবে, জিডি করেও তুমি এটাকে আসলে সমাধান করতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই।